বাংলার লোককথার কথা উঠলেই একজনের নাম কিন্তু সবার আগে মাথায় আসে, তাই না? গোপাল ভাঁড়। তার বুদ্ধি আর হাস্যকৌতুকের কাছে বড় বড় রাজা নবাবরাও কিন্তু হার মানতেন। তো চলুন, আজ আমরা তেমনই এক গল্প শুনব, যেখানে গোপাল এক ভীষণ অহংকারী নবাবের সঙ্গে বুদ্ধির এক দারুণ খেলায় নেমেছিলেন। গল্পটার শুরু কিন্তু বেশ নাটকীয়, একটা গভীর অপমান দিয়ে। রাজা কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন পাশের রাজ্যের নবাবের বাড়িতে এক নিমন্ত্রণে, কিন্তু সেখানে গিয়ে তাকে এমনভাবে অপমানিত হতে হল, যা এক অসাধারণ প্রতিশোধের গল্পের জন্ম দিল। আসলে ঘটনাটা ছিল এই রকম। রাজা কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে নবাবের প্রাসাদে বেড়াতে গিয়েছিলেন। কথায় কথায় নবাব তার সব ঐশ্বর্য দেখাচ্ছিলেন, কিন্তু তার যে বিখ্যাত গুপ্তধন কক্ষটা ছিল সেটা দেখাতে তিনি সরাসরি মানা করে দেন। এটা কিন্তু শুধু একটা না বলা ছিল না, এটা ছিল রাজার সম্মানে একটা বড় আঘাত। ব্যাপারটা বুঝতে হবে, রাজার হাত পা কিন্তু বাধা ছিল। নবাবের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া মানে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই রাজা একরকম অসহায় বোধ করছিলেন, কিন্তু তার মনের ভেতরে অপমানের আগুনটা দাউ দাউ করে জ্বলছিল। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছিল সব পথ বন্ধ, তখন রাজার একমাত্র আশা হয়ে উঠলেন তার সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সভাসদ গোপাল ভাঁড়। রাজা তার সম্মান ফিরিয়ে আনার এই কঠিন দায়িত্বটা গোপালের কাঁধেই তুলে দিলেন। গোপালের আত্মবিশ্বাসটা দেখুন একবার। তিনি শুধু রাজাকে সান্ত্বনা দিলেন না, বরং খোলাখুলি প্রতিজ্ঞা করলেন যে তিনি ওই অহংকারী নবাবকে এমন শিক্ষা দেবেন যা তিনি জীবনেও ভুলতে পারবেন না। গোপালের প্ল্যানটা কিন্তু ছিল একেবারে নিখুঁত, সাধারণ কোনো কৌশল নয়। এটা ছিল নবাবকে মানসিকভাবে কাবু করে ফেলার একটা মাস্টার প্ল্যান। ধাপে ধাপে নবাবের ওপর চাপ তৈরি করে তাকে হার মানতে বাধ্য করার এক দারুণ ছক। তো পরিকল্পনা মতোই গোপাল পৌঁছে গেলেন নবাবের প্রাসাদে। আর তারপর শুরু হলো টানা ৩ রাতের এক অদ্ভুত নাটক, যা নবাবের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। নবাবের প্রাসাদে রাত কাটানোর ব্যবস্থা হতেই গোপাল তার মনস্তাত্ত্বিক খেলার প্রথম চালটা চাললেন। মাঝরাতে গোপাল প্রাসাদের রক্ষীদের ডেকে তুলে এই অদ্ভুত স্বপ্নের গল্প শোনালেন। তার স্বপ্নের ঘোরে ছোটাছুটিতে ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড। এই কাণ্ড দেখে নবাবের তো রেগে কাই। এবার নবাব ভাবলেন গোপালকে জব্দ করতে হবে। তিনি গোপালকে বালিশ ছাড়াই ঘুমাতে পাঠালেন। ভাবলেন আরামে ঘুমাতে না পারলেই হয়তো আর কোনো ঝামেলা করবে না। কি ভুলটাই না তিনি করলেন! কিন্তু গোপাল কি আর দম্বার পাত্র? তিনি তো আরও বড় এক কাণ্ড ঘটিয়ে বসলেন। ঘরের জল ফেলে সবকিছু ভিজিয়ে দিয়ে দোষ চাপালেন আরেকটা স্বপ্নের ওপর। নবাবের ধৈর্যের বাঁধ এবার প্রায় ভেঙেই গেল। দুজনের মধ্যে বুদ্ধির লড়াইটা তখন চরমে। নবাব চাইছেন চুপি চুপি গোপালকে বিদায় করতে, আর গোপাল হুমকি দিচ্ছেন যে তাকে বের করে দিলে তিনি ঢোল পিটিয়ে সবার কাছে নবাবের দুর্নাম করবেন। নবাব তো পড়লেন মহাফাপড়ে। লোকলজ্জার ভয়ে গোপালকে তৃতীয় রাতের জন্য থাকতে দিতে বাধ্য হলেন। কিন্তু তিনি তখনও জানেন না আসল নাটক তো এখনও বাকি। আর এটাই ছিল যাকে বলে কফিনের শেষ পেরেক। এবার দেখা গেল গোপাল ঘরের দামি পর্দাগুলো ধরে টানাটানি করছেন, কারণ সেই একই গুপ্তকক্ষের জিনিস দেখার স্বপ্ন। তাহলে প্রশ্নটা হল, ৩ রাত ধরে চলাই পাগলামির পর নবাব কি শেষ পর্যন্ত হার মানবেন? গোপালের এই অদ্ভুত কৌশল কি সত্যি কাজ করবে? অবশেষে আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে চলে এসেছি। ৩ রাতের নাটকের পর এবার পর্দা নামার পালা। দেখা যাক শেষ পর্যন্ত কার জয় হয়, নবাবের ক্ষমতার নাকি গোপালের বুদ্ধির। নবাবের আর সহ্য করার ক্ষমতা ছিল না। তিনি বুঝে গিয়েছিলেন এই লোকের সাথে পারা যাবে না। একেবারে বিধ্বস্ত ক্লান্ত হয়ে নিজের সম্মান বাঁচাতে তিনি শেষ পর্যন্ত গোপালের সামনে মাথা নোয়ালেন। আর এভাবেই গোপাল তার লক্ষ্যে পৌঁছালেন। তিনি শুধু সেই গুপ্ত কক্ষে ঢোকার অনুমতিই পেলেন না, বরং রাজার জন্য একটা আনুষ্ঠানিক আমন্ত্রণও আদায় করে নিলেন। মানে রাজার সম্মান পুরোটাই পুনরুদ্ধার হল। তাহলে দেখুন, গোপালের জয়টা কিন্তু ছিল সব দিক থেকে সম্পূর্ণ। তিনি যা করতে গিয়েছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করে ফিরেছেন। নবাবকে বোকা বানিয়ে তার কাছ থেকে উপহারও আদায় করে ছেড়েছে।
গোপাল বিজয়ী হয়ে ফিরলেন ঠিকই, কিন্তু এই গল্পের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে অন্য জায়গায়, রাজার প্রতি তার গভীর আনুগত্যে। এই একটা কথাই বুঝিয়ে দেয় গোপালের এত কিছু করার পেছনে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, সবটাই ছিল তার রাজার সম্মান রক্ষার জন্য। এটাই ছিল তার আনুগত্যের সেরা প্রমাণ। গোপালের এই গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আসল শক্তি কিসে? ধন সম্পদে, ক্ষমতায়, নাকি নিছক বুদ্ধির জোরে? ভাববার বিষয়, তাই না?